আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানিতে প্রচুর ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকে আমরা নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব কিছু নিউজ, যার শিরোনাম হচ্ছে ছুটির দিনেও কাস্টম হাউসে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। এটা হচ্ছে লেটেস্ট আজকের বাংলা খবর। তারপর হচ্ছে ঢাবিতে সামাজিক মাধ্যম ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। তারপর হচ্ছে খেলাধুলাও আমরা আলোচনা করব। ওয়াহ ব্রাদার্স ক্রিকেটের ক্যানভাসে নিপুণ নেতা শিল্পী। সো চলুন আজকের গল্পটা বা আজকের নিউজটা আমরা শুরু করে ফেলি। এটা হচ্ছে একটু আগে রিলিজ করা হয়েছে খবরটা। এখানে আমরা ফটো দেখতে পাচ্ছি কন্টেনার প্লাস ক্রেনের। সো চলেন আমরা ফাইল ছবি এখানে লেখাই আছে, সো এটা অনেক আগের ছবি। যাই হোক, আজ শুক্রবার 11 জুলাই সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টমস হাউস দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম চলছে। কাস্টমস হাউসগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মংলা, আইসিডি, কমলাপুর ও পানগাঁও। আগামীকাল শনিবারও 12 জুলাই এই কাস্টম হাউসগুলো চালু থাকবে। সেবা গ্রহীতারা জানান সার্ভারের জটিলতার বিড়ম্বনায় পড়েছেন তারা। অন্য দিনের তুলনায় চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের উপস্থিতিও কিছুটা কম। বাণিজ্যের তথ্য ও শুল্কের হিসাব রাখার মাধ্যমে এসআই কুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন ধরে বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার সব কাস্টমস হাউসকে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেন রাজস্ব বোর্ড এনবিআর। তারপর যদি দেখি, এর আগে এনবিআর এ আন্দোলন ঘিরে রাজস্ব আদায় ব্যাহত হলে জুন মাসের 2 শনিবার সব কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়। তবে ফের আন্দোলন শুরু হলে 1 শনিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির মধ্যে পড়ে। সো আশা করি বুঝতেই পারতেছেন বন্ধুরা। আমরা পরবর্তী খবরে চলে যাই, তা হচ্ছে ঢাবিতে সামাজিক মাধ্যম ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। সো এটা হচ্ছে ঢাবির ফটো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি তরুণদের নেতৃত্ব ও পেশাগত উন্নয়নে সামাজিক মাধ্যমের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার 10 জুলাই, মানে গতকাল, বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে। ডট ইনিশিয়েটিভ ও এম্পায়ার ইনস্টিটিউট এর কর্মশালার আয়োজন করে। এই কর্মশালায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম সেশনটি পরিচালনা করেন পাঠশালা বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন খান। তিনি লিঙ্কডইন প্রোফাইল ব্যবস্থাপনা ও লিডারশিপ ব্র্যান্ডিং নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। দ্বিতীয় সেশনে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক মাহফুজ মিশু বলেন, আমরা কি শেয়ার করছি বা না করছি সেটা খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে, কারণ সোশ্যাল মিডিয়ার প্রতিটি পদচিহ্ন ভবিষ্যতের জন্য খোলা থাকে, ফলে এক্ষেত্রে সচেতন ব্যবহারের কোনো বিকল্প নেই। ডট ইনিশিয়েটিভের সভাপতি কে এম ইমরুল হাসান বলেন, ডট ইনিশিয়েটিভ তরুণদের দক্ষ নেতৃত্ব ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, দক্ষতা, উদ্যোগ, এই তিনটেই ভবিষ্যতের জন্য জরুরি। সাধারণ সম্পাদক রায়হান ফেরদৌস বলেন, অংশগ্রহণকারীদের আগ্রহ আমাদের আরও অনুপ্রাণিত করেছে। এটি শুধু একটি কর্মশালা নয়, এটি নেতৃত্ব গঠনের চলমান প্রক্রিয়ার একটি অংশ। কর্মশালার শেষ দিকে প্রশ্নোত্তর পর্ব, নেটওয়ার্কিং সেশন ও সার্টিফিকেট বিতরণ করা হয়। ওকে, সো আমরা পরবর্তী খবরে চলে যাই। ওয়াহ ব্রাদার্স ক্রিকেটের ক্যানভাসে নিপুণ নেতা শিল্পী। ওকে, সো আমরা এখানে মেহেদি হাসান রোমান লিখেছেন। সো চলেন আমরা পুরো ডিটেলসে চলে যাই। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার জুন মাস আদতে শীতের আগমনী বার্তা দেয়। যেই সময়ের কথা বলছি তখন ক্রিকেট মানে লাল বলের ম্যাচ, ওয়ানডে কিংবা হালের টি20-র জন্মই হয়নি। বছর দুয়েক হলো লিস্টে ম্যাচের সাথে পরিচিতি হয়েছে ক্রিকেট। 1965 সালের 2 জুন সিডনির উপকণ্ঠে ক্যান্টারবুরিতে জন্ম ওয়াহ ব্রাদার্সের। রাইট, ভ্রাতৃদ্বয়কে পৃথিবী মনে রেখেছে উড়োজাহাজ আবিষ্কারের জন্য। আর ওয়াহ ব্রাদার্স, পৃথিবীতে তুলনা জিনিসটা আপেক্ষিক, এর নির্দিষ্ট কোনো স্কেল নেই যার মানদণ্ডে পরিমাপ করা যায়। এক একজন এক এক দৃষ্টিতে দেখে। টম ক্রুজকে তার অভিনীত কোনো ফিল্মের রিমেকে কাজ করতে বললে তিনি ও
একই দৃশ্যের সংলাপ কিংবা অঙ্গভঙ্গি আগের ফিল্মের ন্যায় হুবহুভাবে দিতে ব্যর্থ হবেন। তাই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া একই ডিএনএধারী যমজ সহোদর স্টিভ ও মার্ক ওয়াহর সামর্থ্যের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। যমজ হলেও দুজনের স্বভাবগত পার্থক্য রয়েছে। নেতৃত্বগণের পসরা সাজিয়ে টেস্ট ক্রিকেটের তর্ক সাপেক্ষে সফলতম অধিনায়ক বনে যাওয়া স্টিভ যদি ভালো পরিচালনাকারী হন, মার্ক তাহলে একজন অধিকতর ভালো শিল্পী, যারা দুজনেই একাডেমি অ্যাওয়ার্ড পেতে পারেন। স্টিভের নেতৃত্ব আর মার্কের নান্দনিক ব্যাটিং ক্রিকেটে তাদের অনন্যতা প্রকাশ করেছে। ঘরোয়া ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের হয়ে একসঙ্গে খেলেছেন স্টিভ মার্ক। তারপর যদি আমরা আরও দেখি, আমরা এখানে কি পাচ্ছি, ব্যাট হাতে 168 টেস্টে স্টিভ ওয়াহর গড় 51, 32টি সেঞ্চুরি সহ তার রান প্রায় 11,000। একদিনের ম্যাচেও রয়েছে প্রায় 7,500 রানের সঙ্গে ও 3টি শতক। বোলার হিসেবে স্টিভ মন্দ না। টেস্ট ও ওয়ানডেতে তার উইকেট সংখ্যা যথাক্রমে 92 ও 195। আসলে বিখ্যাত অধিনায়ক এই বিশেষণটি স্টিভের গায়ে এমনভাবে লেগে গেছে, যেখানে তার ব্যাটার সত্তাকেই তুলনামূলকভাবে কম আলোচিত বলা যায়। সেখানে দুই ফরম্যাটের আমরা যদি একটু দেখি, দুই ফরম্যাটে 287টি উইকেটও যেন অনুমিতভাবে আড়ালে। অপরদিকে 128 টেস্টে 20 সেঞ্চুরি সহ 41 গড়ে 8,000-এর উপর রান মার্ক ওয়াহের। তারপর ওডিআইতে প্রায় 40 গড়ে ঠিক 8,500 রানের সঙ্গে 18 বার পেরিয়েছেন 3 অঙ্কের রান। সো আশা করি বুঝতেই পারতেছেন বন্ধুরা, আমরা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে রান ওয়ানডে ফরম্যাটে উনি যা যা করেছেন তা আপনাদের সাথে আলোচনা করি। ওয়ানডে ফরম্যাটে স্টিভের চেয়ে ব্যাটার হিসেবে সফল মার্ক। সংখ্যার বিচারে হিসাব করলে আন্তর্জাতিক ক্রিকেটের ক্যারিয়ার স্টিভ ওয়াহর কিছুটা লম্বা। মার্কের চেয়ে 3 বছর আগে অভিষেক হওয়া স্টিভ দেশের হয়ে প্রতিনিধিত্ব ছেড়েছেন মার্কের অবসরের আরও 2 বছর পর। সো আশা করি বুঝতেই পারতেছেন বন্ধুরা। আমরা এখন পরবর্তী খবরটা আপনাদের সাথে পড়ে শোনাই। তা হচ্ছে আমরা যদি আরও খবর শোনাই আপনাদেরকে, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এদিকে ফিল্ডার হিসেবে মার্কের অনন্য কীর্তি রয়েছে। 2009 সালে রাহুল দ্রাবিড় সেই কীর্তি টপকানোর আগ পর্যন্ত মার্ক নন উইকেট কিপার হিসেবে দেশে সর্বোচ্চ 181 ক্যাচ নেয়া ক্রিকেটার ছিলেন। মার্ক ভালো পার্টনারশিপ ভাঙ্গা বোলার হিসেবেও ছিলেন পটু। মার্ক ওয়াহ দ্য বায়োগ্রাফি বইয়ের ভূমিকায় অস্ট্রেলিয়ার প্রথম বিজয় কাপ জয়ী অধিনায়ক অ্যালান বর্ডার বলেছেন, মার্ক খুবই শান্ত ও সহজ সরল। এই ছেলেটি অস্বাভাবিক কিছু, যে ধরনের খেলোয়াড়রা খুব বেশি আসে না। সো বন্ধুরা, সর্বকালের সেরা এই শব্দ নিয়ে বিতর্ক ডাকে। সো আশা করি আপনারা এই খবরটা এবং আগের খবরগুলো দেখে অনেক কিছু বুঝতে পারছেন। সো আজকের মতো আমরা বিদায় নিই। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে আরও লেটেস্ট নিউজ দেখার। সবাই ভালো থাকেন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে।